আমরা দ্বাদশ শ্রেণীর ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ স্পর্শক ও অভিলম্ব এই অধ্যায়টি করছিলাম। এই অধ্যায়ের নর্মাল অর্থাৎ অভিলম্ব সংক্রান্ত কিছু অঙ্ক আমরা আগের ক্লাসে করেছি। আজকে আমরা এই অভিলম্ব সংক্রান্ত কিছু অঙ্ক করব। আজকের প্রথম অঙ্কটি হচ্ছে y² = 4ax অধিবৃত্তের AT² 2at বিন্দুতে অঙ্কিত অভিলম্ব অধিবৃত্তটিকে আবার AT1² 2at1 বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো t1 = -t - 2/t। অর্থাৎ y² = 4ax এই যে অধিবৃত্ত, এই অধিবৃত্তে আমাকে প্রথমে AT² 2at বিন্দুতে অভিলম্বের সমীকরণটি নির্ণয় করতে হবে এবং ওই অভিলম্বটি যদি অধিবৃত্তটিকে আবার এই বিন্দুতে ছেদ করে সেক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে t1 = -t - 2/t। তো আসো আমরা অঙ্কটি শুরু করছি। দেখো আমাকে এখানে অধিবৃত্তের সমীকরণটি দেওয়া ছিল y² = 4ax। তাহলে আমাকে যদি অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাকে অভিলম্বের নতি বের করতে হবে, অর্থাৎ dx dyটাকে আগে আমরা নির্ণয় করব। তাহলে y এর সাপেক্ষে অবকল করে পাই কি পাচ্ছি দেখো, এখান থেকে পাবো 2y আর 4ax এখান থেকে আমরা পাবো 4a × dx dy, অর্থাৎ dx dy = আমরা কি পেয়ে যাচ্ছি না y/2a। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করেই পেয়ে যাবে y/2a। তাহলে আমাদের যে বিন্দুটি দেওয়া ছিল AT² 2at, এই বিন্দুতে আমরা অভিলম্বের নতি নির্ণয় করে নিচ্ছি -dx dy at AT² 2at। সেটি কত হচ্ছে দেখো, মাইনাসটা বসালাম আর dx dy ছিল y/2a, এখানে y মানে হচ্ছে 2at, তার মানে বসলো 2at/2a। এখান থেকে যদি আমরা 2a ক্যান্সেল করে দিই তাহলে রইল -t। তাহলে অভিলম্বের সমীকরণটি কি হবে আমার, y - y1 অর্থাৎ 2at = -dx dy at AT² 2at মানে হচ্ছে -t × x - x1, x1 মানে হচ্ছে AT²। তাহলে এটি হচ্ছে আমার অভিলম্বের সমীকরণ। এবার এই অভিলম্বটি এই অধিবৃত্তকে এই বিন্দুতে ছেদ করে, তো তার মানে এই যে অভিলম্ব সেটি এই বিন্দুগামী AT1² 2at1 বিন্দুগামী। তার মানে আমরা এই অভিলম্বের যে সমীকরণ আছে সেই অভিলম্বের সমীকরণে x এর জায়গায় AT1² এবং y এর জায়গায় 2at1 পুট করে দিতে পারি, অর্থাৎ এই বিন্দুটি এই সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা যদি বসিয়ে দিই দেখো, y এর জায়গায় 2at1 আর x এর জায়গায় AT1² বসিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমরা কিছুটা ক্যালকুলেশন করছি। কি করছি দেখো, এখান থেকে 2a কমন যাচ্ছে, গিয়ে থাকছে t1 - t, আর এখান থেকে a কমন যাচ্ছে, a কমন গেলে কত থাকবে দেখো, t1² - t²। তাহলে সেটাকে আমরা a² - b² অর্থাৎ a + b × a - b এই ফর্মে লিখে নিলাম। এবার বোথ সাইড থেকে দেখো a আর t1 - t এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পড়ে থাকছে, শুধুমাত্র 2, আর ডান দিকে পড়ে থাকছে -t × t1 + t। এবার এই যে টিটা ছিল সেটাকে আমি বাঁ দিকে ভাগ করে নিয়ে আসলাম, তাহলে হলো 2/t = এখানে মাইনাস দিয়ে আমি গুণ করে দিচ্ছি, ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে হচ্ছে -t1 - t। তাহলে t1 = কি হচ্ছে, t1কে আমি বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে এটা -t1 এদিকে আসলে হয়ে গেল +t1, আর এইদিকে ছিল আমার -t, আর এই 2/tটাকে আমি এদিকে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে দাঁড়ালো t1 = -t - 2/t। তো এটাই কিন্তু আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণ করতে দেওয়া ছিল। আজকের পরের অঙ্কটি হচ্ছে y² = 4x অধিবৃত্তের 1, 2 বিন্দুতে অঙ্কিত অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো।
অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যে অধিবৃত্ত তার 1, 2 বিন্দুতে আমরা যদি একটি অভিলম্ব অঙ্কন করি তাহলে সেই অভিলম্ব জ্যা অর্থাৎ নর্মাল কর্ড, সেই নর্মাল কর্ডের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে নর্মাল কর্ডের দৈর্ঘ্য আমরা কী করে নির্ণয় করছি? তাহলে আসো আগে আমরা প্রথমে এই 1, 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণটি নির্ণয় করে নিই। তাহলে অঙ্কটি কী করে করছি আমরা দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এটা ছিল আমার অধিবৃত্ত। তাহলে এখানে আমরা প্রথমে সেই y এর সাপেক্ষে অবকল করে নিচ্ছি এবং অবকল করে আমরা কত পাচ্ছি দেখো, 2y ইকুয়াল টু 4 ইন্টু dx dy, এবং এখান থেকে dx dy মানে আমরা কত পেয়ে যাচ্ছি না y/2। এবার আমাকে দেওয়া ছিল 1, 2 বিন্দুতে, তাহলে মাইনাস dx dy অ্যাট 1, 2 পয়েন্ট কত পাচ্ছি আমরা মাইনাস y এর জায়গায় এখানে আমি 2 বসিয়ে দিচ্ছি, তার মানে দাঁড়াচ্ছে 2/2, অর্থাৎ 2, 2 ক্যান্সেল হয়ে আমার দাঁড়ালো -1। তাহলে অভিলম্বের সমীকরণটি কি হবে না y মাইনাস y1 মানে হচ্ছে 2 ইকুয়াল টু এই অভিলম্বের নতি তার মানে -1 ইন্টু x মাইনাস x1 মানে হচ্ছে 1। এবং এখান থেকে দেখো আমরা যদি -1 দিয়ে গুণ করে দিই তাহলে পাচ্ছি -x +1, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাজিয়ে লিখে y ইকুয়াল টু 3 - x। এবার দেখো এখানে আমি এই অভিলম্বের আমার অধিবৃত্তের যে সমীকরণটি ছিল সেটিকে দিয়েছি 1 নম্বর সমীকরণ, এবং অভিলম্বের আমরা যে সমীকরণ পেলাম তাকে আমরা দিয়েছি 2 নম্বর সমীকরণ। এবার আমাকে যেহেতু অভিলম্বে জ্যায় দৈর্ঘ্য, তো অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্য আমরা কি করে পাবো, মানে এই যে আমাদের অধিবৃত্তটি আছে এই অধিবৃত্তটিকে ধরো এই বিন্দুতে যদি আমরা অভিলম্ব এঁকে থাকি তাহলে এই অভিলম্ব এই যে দৈর্ঘ্য এটাই হচ্ছে অভিলম্ব জ্যায়। তাহলে এই অভিলম্ব জ্যায় তার মানে এই অভিলম্ব এই অধিবৃত্তটিকে যে দুটি বিন্দুতে ছেদ করেছে এই 2 বিন্দুর স্থানাঙ্ক আমাকে জানতে হবে। এই দুটো বিন্দুর স্থানাঙ্ক জানলেই আমরা এখান থেকে এর দৈর্ঘ্যটি নির্ণয় করতে পারবো। তাহলে আমাকে কী করতে হবে না এই অভিলম্বের সমীকরণ আর এই অধিবৃত্তের সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করলেই আমরা এই দুটো বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, অর্থাৎ তাদের ছেদ বিন্দু দুটো পেয়ে যাব। এবার দেখো এই বিন্দুটি কিন্তু আমরা জানি, কারণ এই বিন্দুতেই তো অভিলম্বটি অঙ্কন করেছি, সেটি কত না 1, 2 বিন্দু, এটা আমরা জানি। তো এই বিন্দুটি আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা দেখো সমাধান করছি, সমাধান করলে আমরা দুটো বিন্দুই পেয়ে যাব। তাহলে আমি এখানে যে y ইকুয়াল টু 3 - x এটা আমরা 1 নম্বর সমীকরণে y এর জায়গায় বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পাবো 3 - x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4x। এখানে আমি হোল স্কোয়ারের সূত্রটাকে ভাঙিয়ে দিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মে, এবং এখান থেকে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা কি পেয়ে যাব না x - 1 ইন্টু x - 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব x ইকুয়াল টু 1 অথবা x ইকুয়াল টু 9। এবার x এর এই দুটি মান আমরা এখানে 2 নম্বর সমীকরণে বসাবো এবং বসালে আমরা y এর মান পেয়ে যাব। দেখো কি করছি, তাহলে 2 নম্বর সমীকরণে যদি x ইকুয়াল টু 1 বসাই তাহলে y ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2, আর x ইকুয়াল টু 9 বসালে y ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি না -6। তাহলে অভিলম্বটি অধিবৃত্তটিকে 1, 2 ও 9 - 6 এই দুটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্য কী হবে না এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব, তাহলে আমরা দেখো 2 বিন্দুর মধ্যে যে দূরত্বের যে ফর্মুলা সেটা লাগিয়েছি, কি হয় না x - x1 এর হোল স্কোয়ার প্লাস y - y1 এর হোল স্কোয়ার তার হোল রুট। তাহলে এখান থেকে ফর্মুলা লাগিয়ে আমরা এটা পেলাম, এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত পেলাম না 8√2 একক। তাহলে এটি কিন্তু হচ্ছে আমাদের যে নর্মাল কর্ড অভিলম্ব জ্যায় তার নির্ণেয় দৈর্ঘ্য, যেটি আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল। পরের অঙ্কটি হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p এই সরল রেখা b স্কোয়ার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার b স্কোয়ার পরাবৃত্তের একটি অভিলম্ব হলে দেখাও যে p স্কোয়ার ইন্টু a স্কোয়ার sec স্কোয়ার আলফা মাইনাস b স্কোয়ার cosec স্কোয়ার আলফা ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আসো আমরা অঙ্কটি শুরু করছি। তাহলে আমরা প্রথমে এই যে পরাবৃত্তের সমীকরণটি দেওয়া আছে
এর অভিলম্বের সমীকরণ আমরা প্রথমে নির্ণয় করব। কি করে করছি দেখো, এখানে আমার পরাবৃত্তের সমীকরণটি আমরা লিখে নিলাম, সেটিকে দিলাম সমীকরণ 1। এবার এখানে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অবকল করছি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এক্স স্কোয়ারকে, বি স্কোয়ার তো কনস্ট্যান্ট, বি স্কোয়ার রইল, আর এক্স স্কোয়ারকে অবকল করলে আমরা পাবো 2x dx dy মাইনাস এ স্কোয়ার কনস্ট্যান্ট, আর ওয়াই স্কোয়ারকে করলে পাবো 2y ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, সেটিকে আমরা কত পাচ্ছি না 0। তাহলে এখান থেকে যদি আমাদের 2 ক্যান্সেল হয়ে যায় এবং dx dy ইকুয়াল টু আমরা পেয়ে যাব এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স। এবার এখানে তো কোনো বিন্দু বলা নেই, তো এই 1 নম্বর পরাবৃত্তের x1 y1 বিন্দুতে যদি আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করি, তাহলে সেটি কত হবে y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস dx dy অ্যাট x1 y1 ইন্টু এক্স মাইনাস x1। এবার এখানে দেখো এই মাইনাস dx dy অ্যাট x1 y1 মানটা কত হবে না, মাইনাসটা মাইনাস রইল, আর dx dy এর মান ছিল এটা, তাহলে এটা x1 y1 বিন্দুতে কত হবে, y এর জায়গায় y1 হবে আর x এর জায়গায় x1 হবে। তাহলে আমরা কত পাচ্ছি মাইনাস এ স্কোয়ার y1 বাই বি স্কোয়ার x1, এ স্কোয়ার y1 বাই বি স্কোয়ার x1 ইন্টু এক্স মাইনাস x1। এবার এখানে এই বি স্কোয়ার x1 দিয়ে আমরা এই বাঁ দিকের y মাইনাস y1কে গুণ করে দিচ্ছি ইকুয়াল টু এখানে মাইনাস এ স্কোয়ার y1 দিয়ে এক্স মাইনাস x1কে গুণ করে দিচ্ছি, দিয়ে এটা পাচ্ছি। এবার এটাকে আমরা শুধু একটুখানি সাজিয়ে লিখছি মানে প্রথমে দেখো এই যে এক্স যে রাশিটি আছে সেটিকে বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে এখানে দাঁড়ালো এ স্কোয়ার y1 এক্স, এখানে মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে গেল। তারপর আমরা y এর টার্মটা লিখলাম, সেটি হচ্ছে প্লাস বি স্কোয়ার x1 ইন্টু ওয়াই ইকুয়াল টু আমার কী দাঁড়াচ্ছে দেখো, এদিকে আমার এ স্কোয়ার x1 y1 ছিল, আর এখানে মাইনাস বি স্কোয়ার x1 y1, সেটি ডান দিকে গিয়ে হয়ে গেল প্লাস বি স্কোয়ার x1 y1, এবং এই দুটো টার্ম থেকে কী কমন যেত না x1 y1, তো আমি সেই x1 y1 কমন নিয়ে কি লিখলাম না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এটি হচ্ছে তার মানে আমার x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, এবং এটিকে আমি দেখো 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার আমাকে দেখো এই সরল রেখাটি দেওয়া ছিল যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, বলা হয়েছিল এটি হচ্ছে 1 নম্বর পরাবৃত্তের একটি অভিলম্ব। তো আমরা মনে করে নিচ্ছি এই সরল রেখাটি যদি 1 নম্বর পরাবৃত্তের x1 y1 বিন্দুতে যদি অভিলম্ব হয়, তাহলে কি হবে, আমরা যে অভিলম্বের সমীকরণটি বের করে রেখেছি 2 নম্বর সমীকরণে, আর এই যে সরল রেখা এই দুটো তো একই হবে, মানে অভিন্ন হবে। তাহলে এই দুটোর সাথে আমরা তুলনা করে কি পাই দেখো, আমাদের যে 2 নম্বর যে সমীকরণটা ছিল অভিলম্বের সমীকরণ, সেখানে এক্স এর কোএফিসিয়েন্ট কী ছিল এ স্কোয়ার y1, আর এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কি কস আলফা। একইভাবে 2 নম্বর সমীকরণে ওয়াই এর কোএফিসিয়েন্ট ছিল বি স্কোয়ার x1, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে সাইন আলফা। 2 নম্বর সমীকরণে এটি ছিল কনস্ট্যান্ট টার্ম, আর আমার এটা 3 নম্বর সমীকরণে এটি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এবার এখান থেকে আমি প্রথমে এই প্রথম টার্মটি ইকুয়াল টু লাস্ট টার্ম এটা করে নিচ্ছি। তাহলে এখানে আমার কী কী ক্যান্সেল হচ্ছে দেখো, এখানে y1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x1 ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার পি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সেক আলফা। একইভাবে যদি আমরা এই টার্মটার সাথে এই টার্মটাকে ইকুয়াল করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো বি স্কোয়ার x1 বাই সাইন আলফা ইকুয়াল টু x1 y1 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই পি, এবং এখান থেকে আমার x1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, গিয়ে আমরা y1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি বি স্কোয়ার পি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কোসেক আলফা। তাহলে এখানে দেখো আমরা x1 পেয়ে গেলাম, y1 পেয়ে যাচ্ছি। আবার এই x1 y1 যে বিন্দু সেটা তো 1 নম্বর পরাবৃত্তের ওপরও তো অবস্থিত, তাহলে 1 নম্বর পরাবৃত্তের যে সমীকরণ ছিল সেখানে x এর জায়গায় আমি x1 এর মান এবং y এর জায়গায় আমি y1 এর মানটি বসিয়ে দিচ্ছি, এবং বসিয়ে দিয়ে দেখো আমরা কী পাবো, এটা পাবো 1 নম্বর সমীকরণে কি ছিল বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে দেখো এখানে কিন্তু মানে বি স্কোয়ার x1 এর স্কোয়ার, আমি x1 এর মানটা বসিয়ে দিয়েছি এবং সেটাকে স্কোয়ার করে বসিয়েছি।
একইভাবে ছিল মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওটা হবে ওয়াই ওয়ান স্কোয়ার। তাহলে আমি এখানে দেখো ওয়াই ওয়ানের মানটা আমি স্কোয়ার করে বসিয়েছি, এবং এই জায়গা থেকে এবার আমি এটাকে সিম্পলিফাই করে লিখব, তাহলেই কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে চেয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো সিম্পলিফাই করার জন্য দেখো এইখান থেকে কি কমন যায়, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার কিন্তু আমি কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে দেখো কি আসছে, দেখো কমন নিয়েছি, তাহলে কি রইল আমার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এই দুদিক থেকে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এবং এখানেও কি আছে আমার এ স্কোয়ার বি স্কোয়ার, এরা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা রইল, আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারটাকে আমি ডান দিকে নিয়ে আসলাম। তো এই যে পেলাম এটাই কিন্তু আমার প্রমাণ করতে দেওয়া ছিল। পরের অঙ্কটি হচ্ছে পি স্কোয়ার এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আর সরলরেখা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে বৃত্তটির অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এই বৃত্তের সমীকরণটা দিয়ে অঙ্কটি শুরু করছি। দেখো আমাকে এখানে বলা হয়েছে এই পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আর এই বৃত্তটির কোনো একটা বিন্দুতে স্পর্শক। ঠিক আছে, তাহলে আমাকে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। এবার আমরা যখন জেনেছিলাম অভিলম্বের সংজ্ঞা, তখন কি ছিল না, অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে এই যে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু আর এই যে স্পর্শকের যে সমীকরণটি দেওয়া আছে এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মে যদি সাজিয়ে লিখি, তাহলে এই স্পর্শকের প্রবণতা কত হবে, এম, অর্থাৎ মাইনাস পি বাই কিউ। আর অভিলম্বের প্রবণতাটাকে যদি আমরা এখানে ধরো এম ধরে নিয়েছি, তাহলে অভিলম্ব যেহেতু স্পর্শকের উপর লম্ব, অর্থাৎ অভিলম্বের প্রবণতা আর স্পর্শকের যে প্রবণতা এদের গুণফল কত হবে, -1। এবং এখান থেকে আমরা এম ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, কিউ বাই পি, অর্থাৎ অভিলম্বের প্রবণতা হচ্ছে কিউ বাই পি, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমার যে বৃত্তের সমীকরণটি দেওয়া ছিল তাকে আমরা এক্সের সাপেক্ষে অবকল করছি। এক্সের সাপেক্ষে আমরা অবকল করে কি পাই, দেখো এক্সের পেয়ে যাচ্ছে যে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, আর এ স্কোয়ার এটা 0 হয়ে গেল। তাহলে ডিওয়াই ডিএক্স মানে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স বাই ওয়াই। এবার আমাকে যে 1 নম্বর সরলরেখা অর্থাৎ যে স্পর্শকের সমীকরণ সেটিকে আমরা ধরে নিচ্ছি এটি এই বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শক। তাহলে কি হবে, এই x1 y1 বিন্দুতে যে স্পর্শকের প্রবণতার সমীকরণ কি হয়, স্পর্শকের প্রবণতা হচ্ছে ডিওয়াই ডিএক্স অ্যাট x1 y1। সেটি কত হবে, দেখো স্পর্শকের প্রবণতা আমরা কত বের করেছিলাম, মাইনাস পি বাই কিউ, তাহলে এটি হচ্ছে মাইনাস পি বাই কিউ। এবার দেখো ডিওয়াই ডিএক্সের মান আমরা এখানে বের করে রেখেছি কত, মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস x1 বাই y1 ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ। এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x1 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি পি y1 বাই কিউ। এটাকে আমরা দিচ্ছি 3 নম্বর সমীকরণ। আবার দেখো এই x1 y1 বিন্দুতে তো আবার 2 নম্বর বৃত্তটার ওপরেও তো অবস্থিত হবে, কারণ ওই বৃত্তের ওপরেই তো আমরা স্পর্শক অঙ্কন করেছি, মানে ওই বিন্দুটি তো বৃত্তের ওপরেই আছে। তার মানে ওই x1 y1 বিন্দু ওই বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করছে। তার মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হচ্ছে। এবার x1 এর মান আমরা যেটা বের করে রেখেছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে y1 স্কোয়ার কমন গিয়ে থাকছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 1, এখান থেকে আমরা এটা লসাগু করলাম এবং সেখান থেকে y1 স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পেয়ে যাচ্ছি না এ স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ y1 ইকুয়াল টু প্লাস মাইনাস এ কিউ বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার এই মানটাকে যদি আমরা y1 এর মানটাকে আমরা যদি 3 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা x1 এর মানটা পেয়ে যাব, এবং x1 এর মান আমরা কত পেয়ে যাচ্ছি দেখো 3 নম্বর সমীকরণ থেকে প্লাস মাইনাস এপি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ x1 y1 যে বিন্দু সেটা আমরা পেয়ে যাচ্ছি x1 এর মান এটা,
আর y1 এর মান এটা। এবার আমাকে যেটা বের করতে বলেছে যে যে বিন্দুতে স্পর্শক সেই বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তো যে বিন্দুতে স্পর্শক অর্থাৎ x1 y1 বিন্দুতে স্পর্শক, তাহলে x1 y1 বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নিয়েছি। তাহলে x1 y1 বিন্দুতেই এবার তাহলে অভিলম্বের সমীকরণটি কত হবে না, দেখো y মাইনাস y1 এর মানটা বসিয়েছি ইকুয়াল টু, এটা দেখো অভিলম্বের প্রবণতা, এটা আমরা একদম প্রথমেই বের করে রেখেছিলাম q/p ইন্টু এক্স মাইনাস x1, সেই x1 এর মানটা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখো আমি এখানে এই q/p দিয়ে গুণ করে দিচ্ছি এবং দুপাশ থেকেই দেখো তাতে আমার কি হচ্ছে, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকছে কি y ইকুয়াল টু qx/p এবং এখান থেকে কোণাকুণি গুণ করে সাজিয়ে লিখলে আমরা কি পেয়ে যাচ্ছি, qx মাইনাস py ইকুয়াল টু 0। তো এটি কিন্তু আমাদের নির্ণেয় অভিলম্বের সমীকরণ। পরের অঙ্কটি হচ্ছে, দেখাও যে 1, 2 ও 4, 4 বিন্দুতে y² ইকুয়াল টু 4x অধিবৃত্তের অভিলম্ব দুটি ওই অধিবৃত্তের ওপরই ছেদ করে। অর্থাৎ আমাকে এই y² ইকুয়াল টু 4x যে অধিবৃত্তের সমীকরণটি দেওয়া আছে তার 1, 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে এবং 4, 4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে ওই দুটো অভিলম্ব এই অধিবৃত্তের ওপরেই আবার ছেদ করবে। তাহলে দেখো আমরা অঙ্কটি কী করে শুরু করছি। প্রথমে আমার y² ইকুয়াল টু 4x এই যে অধিবৃত্তের সমীকরণ দেওয়া ছিল তাকে আমরা y এর সাপেক্ষে অবকল করছি, তাহলে dx dy আমরা পেয়ে যাব y/2। এবার দুটো বিন্দু দেওয়া আছে, প্রথমে আমরা 1, 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করছি। তাহলে 1, 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করলে সেটা কত হবে, দেখো y মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস dx dy অ্যাট 1, 2 ইন্টু এক্স মাইনাস 1। এবার dx dy এর মান আমরা বের করে রেখেছিলাম কত, y/2, তার মানে এটা হয়ে যাবে মাইনাস 2/2 এবং 2/2 ক্যান্সেল হয়ে গেল, মানে আমার 1 থাকবে, মাইনাস দিয়ে গুণ করে দিলে আমরা পাবো মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1, অর্থাৎ এখান থেকে সাজিয়ে লিখলে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এটি হচ্ছে আমার 1, 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। একইভাবে যদি আমরা 4, 4 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করি সেটি কত হবে না, y মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস dx dy অ্যাট 4, 4 ইন্টু এক্স মাইনাস 4 এবং সেটি কত হবে, দেখো dx dy মানে y/2 ছিল, তাহলে এটা হবে 4/2, তাহলে এখানে 4/2, এখানে কাটাকাটি করে যাচ্ছে 2, তাহলে এটা হবে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 8 এবং এখান থেকে সাজিয়ে লিখলে আমরা পেয়ে যাব 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 12। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম অভিলম্বের সমীকরণ এবং এটি হচ্ছে আমার দ্বিতীয় অভিলম্বের সমীকরণ। এবার এই দুটি অভিলম্ব যদি সেই অধিবৃত্তটির ওপর ছেদ করে তাহলে কি হবে, এদের যে ছেদ বিন্দু সেটি ওই অধিবৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে আসো আগে আমরা এই দুটো অভিলম্বের মানে এই দুটো সরল রেখার ছেদ বিন্দু নির্ণয় করব, অর্থাৎ এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমাকে সমাধান করতে হবে। তো কি করছি আমি, দেখো 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করছি, করলে আমি পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 9 এবং ফলে আমি y ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, মাইনাস 6। তাহলে অভিলম্ব দুটির ছেদ বিন্দু আমি কত পেলাম, 9 মাইনাস 6। এবার আমি দেখব এই যে ছেদ বিন্দু সেটি সেই অধিবৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করছে কিনা। তাহলে আমি কি করছি, দেখো অধিবৃত্তের আমার সমীকরণটি কী ছিল, y² ইকুয়াল টু 4x, তাহলে আমি প্রথমে y² এর মানটা নির্ণয় করলাম, y কোঅর্ডিনেট কত, এখানে মাইনাস 6, তাহলে মাইনাস 6 স্কোয়ার করলাম সেটা পেলাম 36, আর ডান দিকে ছিল 4x, তাহলে 4 ইন্টু এক্স মানে 9 বসালাম, সেখান থেকেও আমি পেলাম 36। তাহলে কি দাঁড়ালো, 9 মাইনাস 6 যে বিন্দু সেটি y² ইকুয়াল টু 4x এই অধিবৃত্তের ওপরই অবস্থিত হচ্ছে। তার মানে কি হচ্ছে না, এই অভিলম্ব দুটি অধিবৃত্তের ওপরই ছেদ করছে। পরের অঙ্কটি হচ্ছে 4x² প্লাস 9y² ইকুয়াল টু 72 উপবৃত্তের x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করে তার সেই সব অভিলম্বের সমীকরণ নির্ণয় করো যারা 2x প্লাস 3y প্লাস 8 ইকুয়াল টু 0 সরলরেখার উপর লম্ব। প্রত্যেকটির পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।
অর্থাৎ এখানে দেখো আমাকে 3টে প্রশ্ন দেওয়া আছে। প্রথমে এই উপবৃত্তের x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, তারপর সেই সব অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে যারা এই সরলরেখাটির ওপর লম্ব, এবং এই যে অভিলম্বগুলোর আমরা সমীকরণ পাবো তাদের ফুট অফ দ্য নর্মাল অর্থাৎ পাদবিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা একটা একটা করে আনসার করছি। দেখো প্রথমে আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করছি। তাহলে এখানে আমি আমার যে সমীকরণটি দেওয়া আছে উপবৃত্তের 4x² + 9y² = 72 সেটি লিখে নিলাম। এখানে আমরা y এর সাপেক্ষে অবকল করছি এবং করে dx dy এর মান কত পাচ্ছি -9y/4x। তাহলে x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ তাহলে কি হবে y - y1 = -dx dy at x1 y1 × x - x1। তাহলে আমরা কি করছি এখানে দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 9y1/4x1 বসিয়ে দিলাম এবং এখান থেকে কোনাকুনি গুণ করে তারপর সাজিয়ে লিখলে আমরা কি পেয়ে যাব 9y1x - 4x1y - 5x1y1 = 0। তো এটি কিন্তু আমাদের প্রথম প্রশ্নের আনসার, অর্থাৎ ওই উপবৃত্তের x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটির উত্তর করব। দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছিল, এই সরলরেখাটি দেওয়া ছিল, বলা হয়েছিল এই সরলরেখার উপর লম্ব যেসব অভিলম্ব তাদের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো এই সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে না 3x - 2y + k = 0। এটা তোমরা শিখেছো আগে যে x আর y এর যে কোএফিসিয়েন্ট তাদের ইন্টারচেঞ্জ হয় এবং মাঝখানে চিহ্নটাও পাল্টে যায়, ঠিক আছে, আর প্লাস কনস্ট্যান্ট টার্মটাও চেঞ্জ হয়ে যায়। এটা তোমরা সরলরেখার যখন আমরা অধ্যায় শিখেছিলাম তখন শিখেছি। তাহলে এই সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ আমরা এটা পেলাম এবং এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার আমাদের এই যে 2 নম্বর যে সমীকরণ সেটি যদি x1 y1 বিন্দুতে অভিলম্ব হয় তাহলে কি হবে, তাহলে 1 নম্বরে আমরা যে অভিলম্বের সমীকরণটা বের করে রেখেছি সেটি 2 নম্বরের সাথে অভিন্ন হবে, তাহলে সেম হবে। তো তাহলে সেখান থেকে তুলনা করে আমরা কি পাই, দেখো এটা হচ্ছে x এর কোএফিসিয়েন্টের অনুপাত, এটি হচ্ছে y এর কোএফিসিয়েন্টের অনুপাত, আর এটি হচ্ছে ধ্রুবক পদের অনুপাত। তাহলে এখান থেকে দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে এই টার্মটার সাথে লাস্ট টার্মটাকে ইকুয়াল করছি, করে দেখো এখান থেকে y1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 দিয়ে 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে 3। তাহলে 3 = পেয়ে যাচ্ছে -5x1/k, অর্থাৎ x1 = -3/5k। একইভাবে আমি এই টার্মটার সাথে যদি লাস্টের টার্মটাকে ইকুয়েট করি সেখান থেকে আমরা পেয়ে যাব y1 = -2/5 × k। তাহলে দেখো এই x1 y1 বিন্দু পেয়ে গেলাম। এবার এই x1 y1 বিন্দুটাই কিন্তু অভিলম্বের পাদবিন্দু, অর্থাৎ এই বিন্দুতেই কিন্তু আমরা অভিলম্বটা এঁকেছি, ফুট অফ দ্য নর্মাল এটা। আবার যেহেতু এই বিন্দুতে অভিলম্ব এঁকেছি অর্থাৎ এই বিন্দুটা তো সেই উপবৃত্তের ওপরেও তো অবস্থিত, তার মানে এই উপবৃত্তের যে সমীকরণটি আমার দেওয়া আছে সেটি x1 y1 বিন্দুটি স্যাটিসফাই করবে। আমি সেই উপবৃত্তের সমীকরণে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসিয়ে দিলাম। এবার আমি যে x1 আর y1 এর মান বের করে রেখেছি সেই দুটোকে এখানে বসিয়ে দিচ্ছি স্কোয়ার করে। দেখো এখানে x1 এর স্কোয়ার y1 এর স্কোয়ার আছে এবং এখান থেকে 4 নং 36/25 × k², এখান থেকেও 36/25 × k² = 72। অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 72k² / 25 = 72। তাহলে এখান থেকে 72 ক্যান্সেল হয়ে গেলে k² = 25, অর্থাৎ k = ±5। এবার তাহলে আমরা অভিলম্বের তাহলে দেখো দুটো সমীকরণ পাবো, একটা হয়ে যাবে 3x - 2y + 5, k এর মান যদি +5 বসাই, আর একটা হয়ে যাবে 3x - 2y - 5 যদি k এর মান -5 বসাই। আর দেখো x1 এর যে কোঅর্ডিনেট আছে সেখানে যদি আমরা k এর মান বসিয়ে দিই, প্রথমে k এর মান যদি +5 বসাই তাহলে আমরা এই প্রথম সমীকরণের পাদবিন্দু পাবো, সেটি কত হবে -3 - 2। আর যদি এই x1 y1 এ k এর ভ্যালু -5 বসাই সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় অভিলম্বের পাদবিন্দু পাবো এবং সেটি কত হবে না 3, 2। তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের দ্বিতীয় উত্তর এবং এটা হচ্ছে এই অঙ্কের তৃতীয় উত্তর।
অর্থাৎ প্রথমে আমরা বের করেছিলাম 1 নম্বর সমীকরণ যেটা, সেটি হচ্ছে x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, সেটা ছিল প্রথম আনসার। সেকেন্ড আনসার হচ্ছে ওই যে সরলরেখার সমীকরণটি দেওয়া ছিল তার উপর লম্ব যে অভিলম্ব তার সমীকরণ, আর এটা হচ্ছে এই অভিলম্ব দুটির পাদবিন্দু। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।